ছাত্র জনতার উপর গুলি হতাহতের তথ্য চেয়ে ডিসিদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিঠি, গুম হওয়াদের ফিরিয়ে দিতে স্বজনদের আলটিমেটাম। আশুলিয়ার কিছু কারখানায় কাজ চলল, 90টিতে ছুটি ঘোষণা, শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকার কি কি সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরা উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির সভানেত্রী আফরোজা আব্বাসের নেতৃত্বে মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান। দলীয় আদর্শ বাস্তবায়ন এবং জনগণের কল্যাণে কাজ করার শপথ নেন তারা। বিএনপি মহাসচিব বলেন, অর্জিত স্বাধীনতার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। মির্জা ফখরুল বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত। এই অঞ্চলে কারো প্রভুত্ব মানবে না সাধারণ মানুষ। ছাত্র জনতার উপর গুলি, হত্যা, হতাহতদের তথ্য চেয়ে সারা দেশের সরকারি বেসরকারি হাসপাতাল ও কবরস্থান সহ সকল জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সংস্থার প্রধান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তথ্য সংগ্রহের লক্ষ্যে দেশের সকল ডিসি, পুলিশ সুপার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সিভিল সার্জনদের কাছে চিঠি পাঠিয়ে ঘটনার যাবতীয় তথ্য চেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন সংস্থা। এরই মধ্যে কয়েকটি হাসপাতাল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করা হয়েছে। গণমাধ্যমের কাছে থাকা তথ্য, ভিডিও, ছবির জন্য তদন্ত সংস্থা চিঠি দিয়েছে। এ সময় চিফ প্রসিকিউটর আরও জানিয়েছেন, বিচারের ক্ষেত্রে সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। আসামিরা চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবেন, তাতে প্রসিকিউশনের কোনো আপত্তি নেই। হসপিটালে কতজন আহত নিহত মানুষ গিয়েছিলেন, কতজন চিকিৎসা গ্রহণ করেছেন, কতজন মারা গিয়েছে, তাদের সংক্রান্ত যত চিকিৎসার ডকুমেন্ট আছে এগুলো তদন্ত সংস্থায় সরবরাহ করার জন্য পুলিশ সুপারদেরকে অনুরোধ করেছি যে তাদের এই এলাকার মধ্যে কতগুলো ঘটনা ঘটেছে, কতটা মামলা হয়েছে, কারা কারা সম্ভাব্য আসামি, কারা কারা ভিকটিম, এগুলোর তালিকা তারা দেবেন। কবরস্থানগুলোর কাছে চিঠি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা কবরস্থানে কতগুলো আইডেন্টিফাইড এবং কতজন আনআইডেন্টিফাইড মানুষকে দাফন করা হয়েছে সেই তথ্যগুলো আমাদের দরকার, এবং কি প্রক্রিয়ায় কবে তাদেরকে এখানে আনা হয়েছে সেই জিনিসগুলো জানা দরকার। 38 ঘন্টার মধ্যে দেশের সকল আয়নাঘর ভেঙে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক বেলাল হোসেন। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ গুম পরিবার। 65টি পরিবার একত্রিত হয় এই সংবাদ সম্মেলনে। গুম হওয়া পরিবারের স্বজনরা বলেন, কারো বাবা, কারো ছেলে, কারো বা স্বামীকে বিভিন্ন সময় তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে। এরপর থানায় কিংবা র্যাবের সাথে যোগাযোগ করেও কোনো সুরাহা হয়নি। বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক জানান, তিনি নিজেও গুম হওয়ার পর কোটি টাকার বিনিময়ে মুক্তি পেয়েছেন র্যাবের কাছ থেকে। 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত শতকরা 80% গুম খুন হয়েছে র্যাবকে ব্যবহার করে। এই বাহিনীকে অবিলম্বে বিলুপ্ত করার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। আশুলিয়ার পরিবেশ আজও থমথমে। যৌথ বাহিনীর কঠোর প্রহরায় কিছু কারখানায় কাজ চললেও ছুটি ঘোষণা করা হয়েছে 90টি কারখানায়। শিল্পাঞ্চলে কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। সকালে আশুলিয়া ডিইপিজেড আবদুল্লাপুর সড়কের নরসিংহপুরে হামিম ও শারমিন নামে বড় দুটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে আরও কয়েকটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে। শ্রমিকরা বলছেন, ন্যায্য দাবি নিয়ে বিক্ষোভ করলেও মালিকপক্ষ না মেনে টালবাহানা করছে। টানা কয়েকদিন বিভিন্ন দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছে। ক্ষয়ক্ষতি এড়াতে আতঙ্কিত হয়ে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনা টহল অব্যাহত আছে। ঠেকানো যাচ্ছে না রোহিঙ্গাদের অনুপ্রবেশ। মিয়ানমারের মংডুতে জান্তা সরকার ও সেদেশের বিদ্রোহের তীব্র সহিংসতার জেরে আবারও বাংলাদেশে ঢুকে পড়েছে রোহিঙ্গারা। আর এ কাজে সহযোগিতা করছে দুই দেশের দালালরা। রাতের অন্ধকারে নাফ নদী ও বঙ্গোপসাগর পার হয়ে কৌশলে অনুপ্রবেশ করছে তারা। রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, আগের আশ্রিত রোহিঙ্গাদের স্বজনদের বাড়িতে গোপনে আশ্রয় নিচ্ছে তারা। মোর্শেদুর রহমান খোকনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘাত আরও তীব্র হয়েছে।
চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশ সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ালেও রোহিঙ্গাদের অনেকেই পালিয়ে ঢুকে পড়ছেন কক্সবাজারে। গত 2 সপ্তাহে বাংলাদেশে ঢুকে পড়েছেন 12,000-এর বেশি রোহিঙ্গা। সীমান্তের ওপারে বাংলাদেশে ঢুকে পড়ার চেষ্টায় আরো প্রায় 50,000। সময় হচ্ছে আমাদের নিজেদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সময়। ওই সময় এখন যদি তারা আবার আমাদেরকে একটা কতগুলো বোঝা হয়ে যায়, তাহলে এটা আমাদের জন্য খুবই একটা লজ্জাকর বিষয় যে আমরা সরকারটা গঠন হওয়ার পর দেশটাকে পুনরুদ্ধার করতেছি, প্রত্যেকটা জিনিস সংস্কার করতেছি আমরা শিক্ষার্থীরা, কিন্তু এখন যদি এটাও একটা আমাদের উপর চরমভাবে একটা ক্ষয়ক্ষতির সম্মুখীন বলে আমি মনে করতেছি। রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহযোগিতা করছে সীমান্তের দুই পাশের দালালরা। স্থানীয়রা জানায়, রাখাইন থেকে প্রথমে হেঁটে নাপ নদীর ওপারে তীরে আসে রোহিঙ্গারা, সেখানে নৌকা নিয়ে বসে থাকে দালালরা। এপারে কক্সবাজারের উখিয়া টেকনাফ সীমান্তেও থাকে দালাল চক্র। রাতে জনপ্রতি 20 থেকে 30,000 টাকা নিয়ে রোহিঙ্গাদের নিয়ে আসে বাংলাদেশে। অনেক স্থানীয় মানুষও তাদের বাসা বাড়িতে রোহিঙ্গাদেরকে জায়গা দিচ্ছে টাকার বিনিময়ে। অনেক দালালরা কিন্তু মায়ানমার থেকে কিন্তু রোহিঙ্গাদেরকে আনতেছে। তো এগুলো বন্ধের ক্ষেত্রে যদি আমি বলি প্রশাসনকে আরো তৎপর হতে হবে। সীমান্তে বিজিবির কঠোর নজরদারি থাকলেও থামানো যাচ্ছে না রোহিঙ্গা অনুপ্রবেশ। নাপ নদী ও সীমান্তে টহল আরো জোরদার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ যে কর্তব্য পালন করছে, ওনারা এই বিষয়ে বিস্তারিত বলতে পারবেন। ইতিমধ্যে ক্যাম্পে কিছু বেশ উল্লেখযোগ্য রোহিঙ্গা প্রবেশ করেছে। তারা তাদের আত্মীয় স্বজনের বাসায় আছে বা তাদের অন্য রোহিঙ্গাদের বাসায় আছে। সে বিষয় সম্পর্কে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা কিছু রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে বিভিন্ন সময় বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় নানা উদ্যোগ নিলেও এখনো পর্যন্ত এই সমস্যার সমাধান হয়নি। কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার পাশাপাশি মিয়ানমারের সঙ্গে বিভিন্ন সময় আলোচনার পরও সংকট সমাধানে নেই কোনো অগ্রগতি। এখন আবার যোগ হয়েছে নতুন মাত্রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নরসিংদীর মেঘনা নদী থেকে নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে বেড়েছে নদী ভাঙন, হুমকিতে পড়েছে নদীর তীরবর্তী অসংখ্য স্থাপনা। গত 5 বছরে নদীগর্ভে গেছে অন্তত 1,500 বিঘা কৃষি জমি। কর্মহীন হয়ে পড়েছে প্রায় 10,000 মানুষ। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও বর্ষার শুরুতে ভাঙন দেখা দেয় নরসিংদীর রায়পুরায়। এর কারণ হিসেবে অবৈধভাবে বালু উত্তোলন চিহ্নিত করা হলেও থেমে নেই প্রভাবশালীদের দৌরাত্ম্য। চলতি বছরে 14,50,00,000 টাকায় 1 বছরের জন্য বালু তোলার ইজারা নেয় মেসার্স হাজী আশরাফ হোসেন সরকার ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করে বিভিন্ন জায়গায় অবৈধভাবে চম্বুক ড্রেজারের মাধ্যমে গড়ে প্রতিদিন 20 থেকে 25 লাখ ঘনফুট বালু উত্তোলন করছে প্রতিষ্ঠানটি। এতে ভাঙন আতঙ্কে নদী তীরবর্তীরা। হামলা আর মামলার ভয়ে এ নিয়ে মুখ খোলার সাহস পান না স্থানীয়রা। চারিদিক দিয়ে নদী, আমরা অস্থার মেজে বাস করি 20,000 মানুষ। এখন আর যেভাবে কাটতেছে, আগের ডাকটা তো যেমনি আইন প্রশাসন দিয়ে যেমনি এটা বন্ধ করা হয়েছে, ডাক শেষ হয়েছে গেছে। এখন শুনতেছি 1 বছরের জন্য নাকি আর ডাকটা আনছে। আমরা যে কোনো দিকে যাবো, ছেলে মেয়ে আমাদের সন্তান এই জায়গাটাও নাই। আমরা নদী আমরা গ্রাস করে রাখছি। আমরা চাই অ্যাকচুয়ালি শুধু ভাইসা তাহার লাগে। সরকার বাহাদুর ডাক দিছে, এজারা দিছে কাঠো, আমরা বাধা নাই, কিন্তু আমরা পরবর্তী কোন জায়গায় রাখবো আমরা বাঁচতে চাই। ডেজারে কাটতে আমরা বাধা দিয়ে হেরা কাটে, তো এই তাহলে জর্গাবাতি হয়েছে মনে করেন, এরপর হেরার লগে আমরা কাজ করে পারি না। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ইজারাদার। অনেকে বিভিন্ন রকমের করে, না রাতে কাটা হয় না, মাঝখানে কিছু করছিল, চুরিদারি করছিল, এখন বন্ধ এগুলা। বালু উত্তোলনে অনিয়ম থাকলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। অভিযোগ পেয়েছি যে তারা ইজারার শর্ত লঙ্ঘন করে সেখানে অন্য ধরনের কাজ করেছে। সেই শর্ত পরিপ্রেক্ষিতে, অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা সেটা তদন্ত করার জন্য দায়িত্ব দিয়েছি। শর্ত লঙ্ঘন হলে সেই ইজারার শর্তাবলীর মধ্যে বলাই আছে প্রয়োজনে তার বালুমহলের ইজারা পরিবর্তন ক্যান্সেল হয়ে যাবে। ফসলি জমি রক্ষায় নদী ভাঙন রোধে অবৈধ বালু উত্তোলন দ্রুত বন্ধের দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মুন্সিগঞ্জের আড়িয়াল বিল রক্ষায় ব্যবস্থা নিতে প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছে সরকার। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগরে দেশের মৎস্য কৃষি ভাণ্ডার হিসেবে পরিচিত আড়িয়াল বিল সম্পর্কিত উপস্থাপনা ও ব্রিফিংয়ে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ
রিজওয়ানা হাসান এবং শিল্প, গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় তিনি বলেন, যে আন্দোলনের মাধ্যমে পরিবর্তনটা এসেছে সেই পরিবর্তনটা যেন স্বাভাবিকভাবেই থাকে, দেশের মানুষ যেন অবৈধ ভূমিদস্যুদের থেকে মুক্তি পায়, এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশাকে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক নিয়োগ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর নাজরিন কাউসার চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে আজ এই নিয়োগ দেওয়া হয়। চট্টগ্রাম চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ লিখিত পত্রে জানান, 2003-2004 মেয়াদের পরিচালনা পর্ষদ থেকে চেম্বারের সভাপতি সহ পূর্ণ পর্ষদ পদত্যাগ করেছে। এরই মধ্যে বর্তমান সভাপতি ওমর হাজ্জাজ সহ পরিচালনা পর্ষদের 24 পরিচালক তাদের পদত্যাগের চিঠি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। নবনিযুক্ত প্রশাসক 120 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন। শতবর্ষী এই ব্যবসায়ী সংগঠনের ইতিহাসে এবারই প্রথম সভাপতি সহ পূর্ণ বোর্ড পদত্যাগ করল। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের কচুয়ায় শিক্ষার্থী সমাবেশ হয়েছে। উপজেলার বিতারা ফাজিল মাদ্রাসার আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান দেওয়ান মানিক। খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করেন মহিলা দলের নেতাকর্মীরা। কুষ্টিয়ায় শান্তি সমাবেশ ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করে জেলা বিএনপি। মিরপুর উপজেলার 12 নম্বর আমবাড়িয়া ইউনিয়নে এ দোয়া মাহফিল হয়। গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারগুলোকে সমবেদনা জানিয়েছে জামায়াতে ইসলামী। সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। নীলফামারীর সৈয়দপুরে এক প্রভাবশালীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারটি। সৈয়দপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জমি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চান তারা। ময়মনসিংহে গণমাধ্যমের সাথে মতবিনিময় করেছেন নতুন যোগদান করা ডিআইজি ও পুলিশ সুপার। ময়মনসিংহ রেঞ্জ পুলিশ এ সভার আয়োজন করে। নওগাঁর আত্রাই ও রানীনগরে উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাজনৈতিক পরিবেশ নষ্টের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। সম্মেলনের লিখিত বক্তব্য পড়ে শোনান জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। রাজশাহী সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনার বিরুদ্ধে পদত্যাগপত্র জমা দেওয়ার পরও দায়িত্ব পালনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা। দুপুরে কলেজ ক্যাম্পাসে তারা সংবাদ সম্মেলন করে। ঝালকাঠির নলছিটিতে বেকার তরুণদের দক্ষতা বৃদ্ধির জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে শতাধিক তরুণ তরুণী এতে অংশ নেন। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ছাত্র জনতার উপর গুলি হতাহতের তথ্য চেয়ে ডিসিদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিঠি, গুম হওয়াদের ফিরিয়ে দিতে স্বজনদের আলটিমেটাম। আশুলিয়ার কিছু কারখানায় কাজ চললেও 90টিতে ছুটি ঘোষণা, শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশনের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।